ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। একটা বেডে গেলে এইটুকুনি সাইজের মেয়ে সে কি মডেলিং করবে? ইন্ডাস্ট্রি সম্বন্ধে না আমার বলতে পারো একটা ভয় বেশি ছিল। আঙুল তুলে বাবার দিকে না বলতে পারে যে সুজিতদার মেয়ে মদ খেয়ে রাত্রিবেলা বাড়ি ফিরছে। আমি কোনোদিনও কাজের জন্য কম্প্রোমাইজ করার কথা ভাবিনি। মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটা সিন ছিল, তাতে একটা গানের দৃশ্য ছিল, সায়া আর পেটিকোট করে করার কথা ছিল। তো আমি বলছিলাম না, আমি ওই করে করতে পারবো না। আমাকে খুব নাকুচু ভেবেছে, আমার সঙ্গে খুব একটা সহজে মেশেনি। আমি পেজ 3 সেলিব্রিটি নই। সকাল 4টের সময় উঠে রান্না বসিয়েছি, রান্না বান্না করে 8টায় শুটিংয়ে বেরিয়েছি। ছোট পর্দায় কাজ করতেন, তাদের বড় পর্দায় কাজ দেওয়া হতো না। কিন্তু আমার বাবা অসুস্থ মানুষ, আমার একটা বিরাট দায়িত্ব। সেক্ষেত্রে আমি কাজ বন্ধ করে দিয়ে কখন বড় পর্দার কাজ পাবো সেটা বসে থাকাটা আমার পক্ষে সম্ভব ছিল না। আলো দেখার পরে এইরকম একটা চরিত্র যেখানে আউট অফ ফোকাস, সে মেন ক্যারেক্টারের পেছনে দাঁড়িয়ে আছে, উনি এরকম চরিত্র অফার করেছিলেন কেন? ইন্ডাস্ট্রিতে তার দীর্ঘ 25 বছরের জার্নি, এবং সেখানে প্রাপ্তির ভান্ডারটা অনেক না পাওয়া তেমন কিছু নেই বললেই চলে। মডেলিং, অভিনয় এবং অ্যাঙ্কারিং। রোজগারে গিন্নির এখনও কিছু ক্লিপ দেখলে আমরা অদ্ভুতভাবে তার ওই নাচের মুহূর্তটা দেখি। তিনি মৈত্রেয়ীদি রয়েছে আমাদের সঙ্গে। দিদি, এখনও রিকল করো তো নিশ্চয়ই এই 25 বছরের জার্নি? আমি যেটা বললাম যে প্রাপ্তি অনেক, তুমি এটা একদম ঠিক কথা বলেছো। প্রাপ্তিটা অনেক, কারণ আমার বোধহয় এত পাওয়ার ছিলই না, আমি পেয়েছি। এই যে তুমি যেটা বললে যে এত পাওয়ার ছিল না তবুও পেয়েছি। ইন্ডাস্ট্রি নিয়ে আমরা অনেক রকমভাবে অনেকের আক্ষেপ থাকে, সে অর্থে বোধহয় তোমার কোনো আক্ষেপ নেই? একটু আছে, কেননা আমরা তো খুব সাধারণ ছাপোষা মানুষ। আমাদের যখন আমরা ভাবি তখন হিসেব নিকেশের খাতাটা নিয়ে যখন বসি, প্রাপ্তির ভাণ্ডারটা অনেক থাকলেও একটু আধটু ছোট্টখাট্টো দুঃখ তো থেকে যায় মনে, সেইটুকুনি আছে। কোথাও একটু মনে হয় যে আমার কিছু চরিত্র এমন পাওয়া উচিত ছিল আর একটু বেশি, সেগুলো পাইনি। তার জন্য মাঝে মাঝে একটু দুঃখ হয়, কিন্তু তারপরে মনে হয় আমি যতটা পেয়েছি এটাই বা কজন পায়। এই যে 25 বছর ধরে কাজ করছো, আমি যেটা শুরুতে বললাম যে মডেলিং, অ্যাঙ্কারিং এবং রোজগেরে গিন্নি, প্রথম দিনের অভিজ্ঞতা মনে পড়ে যে কী হয়েছিল প্রথম দিন যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে শট দিয়েছিল? আমার প্রথম কাজটা শুরু হয়েছিল, একদম যেটা প্রথম কাজ সেটা মডেলিং দিয়ে শুরু হলো। সেটা একটা অন্য অভিজ্ঞতা, জানো তো। মডেলিংয়ের অভিজ্ঞতাটা একদম ডিফারেন্ট, অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা একদম ডিফারেন্ট। আবার যখন আমি অভিনয়ের সিরিয়ালের জগতে কাজ করতে শুরু করলাম তখনকার অভিজ্ঞতাটা একদম ডিফারেন্ট। তবে অভিনয় যদি বলো, আমার প্রথম কাজ শুরু একটা সিনেমা দিয়ে, সাঁঝবাতির রূপকথারা। আমার আজও মনে আছে, যখন প্রথম দিন আমরা শট দিচ্ছি, একটা ফ্রেমে ধরা আছে 2টো খাট। 4 ফ্রেমের খাটটায় আমি উপর হয়ে শুয়ে আছি, আর পিছন দিকের খাটটায় মামনিদি, টুকুন, আমি কেয়া। ক্যামেরাটা আমার পায়ের কাছে আছে, ট্রলি করে আমাকে ধরে আমার ফেসে আসবে, ওটা রিভিল করা হচ্ছে আমাকে। আমি একটা চিঠি লিখছি, চিঠিটা লিখে ডিরেক্টর অঞ্জনদা বলেছিলেন চিঠিটা লিখে ভাঁজ করে খামে ভরে ওই সেই জিপ দিয়ে সেই এ করে না, ওই আঠাটা এ করে দিয়ে এটা বন্ধ করে তারপর ওইদিকে ফিরে টুকুনকে ডায়লগটা বলবে। তা আমি বলছি আচ্ছা। ক্যামেরা এসেছে, সৌমেন্দুদা ছিলেন তখন। আমি তখন আমার বোধই নেই যে আমি সৌমেন্দুদা কি বিরাট লেভেলের ক্যামেরাম্যান, কিছুই তখন আমি বুঝি না। সৌমেন্দুদা ক্যামেরা করে এসে দাঁড়িয়েছেন মুখের সামনে, তো আমি টুকুনের দিকে চেয়ে বসে আছি। 3-4 সেকেন্ড পরে কাটো রিল, তখন তো রিলে, ভিডিও তো নয়, কাটো কী হলো, তুমি করলে না? আমার তো সব হয়ে গেছে। যতক্ষণ ক্যামেরা আমার ওপরে এসছে আমার সব কাজ ডান। তখন আমি এতটাই নবিশ ছিলাম, আর ওটা প্রথম, তার আগে কোনোদিন শুটিং কী জিনিস চোখে দেখিনি। কতটা সময় কী লাগে না লাগে কিচ্ছু বুঝতাম না। আমি শুধু জানি আমাকে ডিরেক্টর যা করতে বলেছেন আমাকে ধড়ফড় করে সব করে দিতে হবে, যাতে কিচ্ছু বাদ না যায়। তারপর যদি সিনেমা থেকে বাদ চলে যায় পোর্শনটা না করতে পারলে, আমি ক্যামেরা ট্রলি করে আমার কাছে আসার আগে আমার সব হয়ে গেছিলো।
তো একটা কথা বলো, এই যে এতদিন সিনেমা, ধারাবাহিক সব কিছুই চলছে, এবং যেটা আমি রোজগেরে গিন্নির কথাও বললাম, তুমি যেটা বললে মডেলিং দিয়ে শুরু করা, আজ থেকে এতগুলো বছর আগে মডেলিং করা এবং মডেলিংয়ের সুযোগ পাওয়া, সেটার ক্ষেত্রে কিছু ভাবনা ছিল যে কীভাবে শুরু করবো? না, একদম না। এবং সেই ক্ষেত্রে প্রথম যেটা বলবো, জানো, আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি তখন কিন্তু মানে ফ্যাশন মডেলিং, অ্যাঙ্কারিং, অভিনয়, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট ছিল। যারা অ্যাঙ্কারিং করতেন তারা অ্যাঙ্কারিংই করতেন, যারা মডেলিং করতেন তারা মডেলিং করতেন, যারা অভিনয় করতেন তারা অভিনয় করতেন। আমি ফরচুনেট এনাফ ছিলাম যে আমি যখন ইন্ডাস্ট্রিতে এলাম, একে তো একটা বিশ্বগাধার এক গাধা, আমি কিছুই জানতাম না, কোনো মানে একটা সেগমেন্টেরও কিছু সম্বন্ধে আমার ধারণা নেই, কারণ শুধু পড়াশোনাই করেছি আর আমি নাচ শিখতাম, এছাড়া আর কিছু জানি না। আমি কিন্তু একসঙ্গে 3টে সেগমেন্টে কাজ করেছি। সেটা আমি বলবো আমার জন্য খুব বড় আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, সর্বোপরি আমার বাবা মার আশীর্বাদ যে আমি একসঙ্গে 3টে কাজের সুযোগ পেয়েছিলাম। আমি পড়াশোনাই করছিলাম, পড়াশোনার সঙ্গে সঙ্গে চাকরি করতাম, হ্যাঁ, তো নাচ শিখতাম, কিন্তু এই ফিল্ডে আসার কথা কখনো ভাবিনি, আমার কোনো ধারণাও ছিল না। এবার আমার জীবনে একটা স্বপ্ন ছিল বলতে পারো, আমার একটা ভীষণ সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি বাড়িতে থাকবে, আমি মরে যাওয়ার পরে যেন সেটা টাঙানো থাকে, এটা আমার একটা স্বপ্ন ছিল। তো তখন তাই তো জানি না কোথায় ছবি তুলতে হয় না তুলতে হয়। নাচের ক্লাসে একদিন মিষ্টু, মানে শ্রীনন্দা, তনুশ্রীদির মেয়ে, ও কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তুলে নিয়ে এসে আমাদের দেখাচ্ছিল। ওর কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম এটা কে তুলেছে, তখন বলছি সাত্তকী ঘোষ। আমি সাত্তকীদার কাছে গেছিলাম শুধু সেই ছবিটা তুলতে। সাত্তকীদা যখন আমাকে বলছেন যে আপনি মডেলিং করবেন, আমি উল্টে সাত্তকীদাকে বলেছিলাম, আমার আজও মনে আছে, আমার এত স্পর্ধা, ভাবো, আমি সাত্তকীদাকে বলছি আমি একটা বেটে গেলে এইটুকুনি সাইজের মেয়ে, সে কি মডেলিং করবে? তো সাত্তকীদা তখন বলেছেন সেটা আমি বুঝবো, আপনি করবেন কিনা আগে বলুন। তো আমাকে কোনোদিনও মানে সেই প্রত্যাশাটা করতে হয়নি, বা ওটা কল্পনাতেও ছিল না। আচ্ছা, তো একটা কথা বলো, প্রথম যখন মডেলিং করলে তো সেই অভিজ্ঞতাটা কীরকম ছিল? একটা পারিবারিক দিক থেকেও একটা ব্যাপার থাকে যে পরিবার কতটা মেনে নেবে, আমরা অনেক সময় তো খারাপটাই ভেবে নিই। আমরা উত্তর কলকাতার যথেষ্ট কনজারভেটিভ পরিবার, এবং উত্তর কলকাতার পরিবারগুলোতে একটু জানো একটু বনেদি পরিবার হয়, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের বাড়ির থেকে খুব যে সাপোর্ট ছিল তা নয়। আমার ঠাকুমা, আমার বড় জ্যাঠাইরা তো রীতিমতন অপোজ করেছিলেন যে না, বাড়ির মেয়ে বায়োস্কোপ করবে, হতেই পারে না, সমাজের মুখ দেখাতে পারবো না। কিন্তু আমার একটা সুবিধে ছিল, আমার বাবা মা দুজনে ভীষণ প্রোগ্রেসিভ, বাবা মা দুজনে আমাকে সাপোর্ট দিয়েছিলেন। এবং এটা আর তার সঙ্গে এটাও বলেছিল বাবা, তখন আমি কস্টিং পড়ছি, তো বাবা বলেছিল দেখো তোমার করতে ইচ্ছে করছে তুমি করো, কিন্তু এরকমও তো হতে পারে যে কিছুদিন পরে তুমি বুঝলে না আমি এই ফিল্ডে কাজটা ঠিক করতে পারছি না, আমার দ্বারা হচ্ছে না, তখন তুমি ফিরে আসতে চাইছো, অনেকটা সময় নিও না, তাহলে কী হবে, একাডেমিকভাবে বা চাকরির দিক দিয়ে সব দিক দিয়ে তুমি অনেকটা পিছিয়ে পড়বে। তো তুমি সময় নিয়ে এটা দেখো, কিছু খুব বেশি সময় নষ্ট করো না। আমার বাবার দিক থেকে এটাই বক্তব্য ছিল। মা কোনোদিনও কোনো বাধা দেয়নি, বাবা মা দুজনেই সাপোর্ট করেছিল। কিন্তু আমার সেই প্রথম দিন থেকে একটা ধারণা ছিল, যেহেতু আমার 7 পুরুষের কেউ ইন্ডাস্ট্রিতে নেই, আমরা জানতামই না ইন্ডাস্ট্রিটা কী জিনিস, শুধু সবাই যেরকম খবরের কাগজে আর আনন্দলোকে লুকিয়ে লুকিয়ে পড়ে যেটুকুনি জানতাম, তো ইন্ডাস্ট্রির সম্বন্ধে না আমার বলতে পারো একটা ভয় বেশি ছিল, এই ইন্ডাস্ট্রিটা খুব খারাপ জায়গা। তো সেই ভয়টা থাকাতে আমি একদম কেরিয়ারের শুরুর থেকে অনেক কিছু ডিসিপ্লিন বা কিছু নিজস্ব মতাদর্শ তৈরি করে নিয়ে ইন্ডাস্ট্রিতে ঢুকেছিলাম, যে এইভাবেই আমি চলবো, এর বাইরে আমি যাব না। মানে আমার এটা একদম ইন্ডাস্ট্রিতে যবে থেকে এসেছি তবে থেকে এটা ছিল যে কেউ যেন কোনো দিনও আমার বাবার দিকে আঙুল তুলে বলতে না পারে সুজিতদা তুমি মেয়েকে কোথায় পাঠালে, দেখো মেয়েরা যে কী অবস্থা। তো সেইটা আমি বোধহয় আজও মেনটেন করেছি। একটু বলো যে তুমি কীরকম ভেবেছিলে যখন তুমি বললে নিজের একটা মতাদর্শ আছে, সেই দর্শনটা একটু বলো যে তুমি কী ভাবনা ছিল? প্রথম যেটা ছিল যে কোনোদিনও আমি রাত্রির করে বাড়ি ফিরবো না। হ্যাঁ, তখন এমনি শুটিংও রাত্রির করে হতো না, যেহেতু নাইট শুটিং আমি পুরো নাইট শুটিংই হতো, মানে ওই রকম রাতে 2, 2:30, 3 অবধি তো শুটিং আগে হতো না, আমাদের 8 ঘন্টা 8.5 ঘন্টা কি 10 ঘন্টার মধ্যে প্যাক আপ হয়ে যেত। তো আমরা যখন শুটিংয়ে আসতাম আমরা জানতাম কখন বাড়ি যাব।
আমি রাত্রির করে বাড়ি ফিরবো না, কোনো দিনও মদ খাবো না, যেন কেউ আমার দিকে আঙুল তুলে বাবার দিকে না বলতে পারে যে সুজিতদার মেয়ে মদ খেয়ে রাত্রিবেলা বাড়ি ফিরছে। এইটা যেন কেউ কোনোদিন আমার বাবার দিকে আঙুল তুলে বলতে না পারে, ওটা আমার প্রথম লক্ষ্য ছিল। সেকেন্ড, এমন কোনো পোশাক পরবো না যে পোশাক পরলে আমার বাবা মা লজ্জা পাবে লোকের সামনে সেটা বলতে যে আমার মেয়ে এই কাজটা করেছে। তো এইগুলো আমি মেনটেন করেছি। এবং সত্যি অর্থে আমাদের যে শিক্ষাতে বড়, মানে যে শিক্ষা তো সবাই নিয়ে আসি, এক একটা শিক্ষার ভাবধারা এক এক রকম হয়। আমি যেহেতু রামকৃষ্ণ মিশনের, আমাদের একটা নিজস্ব ধারা থাকেই, তার সঙ্গে যেহেতু আমি তনুশ্রীদির স্কুলের ছাত্রী, আমাদের একটা শিক্ষা ছিলই যে আমাদের না যখনই কারোর সঙ্গে দেখা হতো প্রথমে আগে বলতাম নমস্কার। এইটা যখনই, এটা আমার কাছে খুব স্বাভাবিক জিনিস ছিল, এটা কিন্তু এমন কিছু অস্বাভাবিক আমার কাছে জেস্চার নয়, কারণ ওটা তো আমরা করে বড় হয়েছি। যেমন ইন্ডাস্ট্রিতে এসে সবাইকে এইভাবে নমস্কার, আমি আস্তে আস্তে বুঝতে শুরু করলাম ও আমার ওই জেস্চারটা না আমার চারপাশে একটা পাঁচিল তুলে দিয়েছে। তো আই এনজয় দ্যাট, আমরা সেটাকে খুব এনজয় করেছি। আমার সেই পাঁচিলটা থাকাতে আমার অনেক সময় অনেক সুবিধে হয়েছে। অসুবিধে হয়েছে, মানুষ আমাকে খুব নাকুচু ভেবেছে, আমার সঙ্গে খুব একটা সহজে মেশেনি। আগে মানে আমাকে জানার আগেই একটা তার ধারণা হয়ে গেছে বাবা মৈত্রী ভীষণ নাকুচু। তো প্রথম দিকটা এটা একটু খারাপ লাগতো যে আমি তো সেরকম নই, কিন্তু পরে না আমি খুব এনজয় করেছি যে এটা আমার জন্য আমার খুব পছন্দের হয়েছে। তুমি যেটা কারণে পছন্দের হয়েছে, এক, আমি আমার নিজস্বতাকে ছাড়িনি, দুই, সেটা আমাকে নতুন হিসেবে আমাকে অনেক সেফগার্ডও করেছে। এই দুটো দিক দিয়ে আমার সুবিধা হয়েছে। আর আমার আর একটা জিনিস যেটা আছে, আমি সবাইকে আপনি বলে কথা বলি, এটাও আমাকে খুব হেল্প করেছে। যেটা বলি যে সেফগার্ড, অনেক সময় অনেক প্রস্তাব আসে আমরা ছবির জন্য, কাজের জন্য, সেটাও বোধহয় তোমাকে পর্যন্ত ছুতে পারেনি, এই নিজের একটা আবদ্ধকে বেঁধে রেখেছিলে। না, আমাকে না ওই ডিরেক্ট কেউ কোনোদিনও প্রস্তাব দেননি। যেটুকুনি যে যখন কোনো প্রস্তাব এসেওছে, প্রস্তাব মানে কি হাবেভাবে মানুষ বোঝা যায়, ওরম তো কেউ ডিরেক্ট ডেকে বলে না, মানে অন্তত আমার ক্ষেত্রে বলেনি বলে আমার সে অভিজ্ঞতা নেই, হাবেভাবে বোঝা যায়। আমিও হাবেভাবে তাদের বুঝিয়ে দিতাম যে এখানে কোনো লাভ নেই, মিটে যেত ব্যাপারটা। মানে আমাকে সেই অবধি কখনো কিছু গড়ায়নি। আর আমি কোনোদিনও কাজের জন্য কম্প্রোমাইজ করার কথা ভাবিনি। তো সেই কারণে আমার কাজ কম, আর তাতে আমার দুঃখ নেই। আমি প্রচুর কাজ করি না, অল্প কাজ করি, অল্প কাজ পাই, অল্প কাজ করি। আমি পেজ 3 সেলিব্রিটি নই, সেটা হতেও চাইনি। আমার জীবনের চাহিদা কম, আমার যার জন্য ওইগুলো হয়তো অতটা কম, মানে অতটা ফেস করিনি, কম ফেস করেছি। তুমি পোশাকের কথা বলে যে তোমার কিছু বাউন্ডারি ছিল, তুমি কিছু পোশাক যেগুলো তুমি পরবে না, কিন্তু মডেলিং বা ছবির জন্য আমরা তো অনেক পোশাক পরতে হয়, সেক্ষেত্রে কি কাজ করতে না, নাকি বারণ, মানে পরবো না, আমি এই কাজটা করবো না যদি আমাকে এই পোশাক পরতে হয়? একদমই তাই। আমি যখন একদম নতুন, তখন না আমাকে তখন তো ল্যান্ড ফোন ছিল, মোবাইল ফোন কিছুটা পরে এসেছে, আমার তো দীর্ঘদিন মোবাইল ছিল না, অনেক পরে মোবাইল হয়েছে। তো আমাকে বাড়িতে যখন ফোন করতো না কেউ কোনো প্রোডাকশনে, আমি কাজটা শুনতাম। এখন যেমন আগে কোনো চরিত্র সেভাবে রিভিল হয় না, আগে না চরিত্রর পুরো তোমার গ্রাফটা বলে দিত, তখন আমি জিজ্ঞেস করতাম কী কস্টিউম পরছে এই চরিত্র, জেনে নিয়ে তারপর কাজটা করতাম। আমি যেহেতু আমার একটা কস্টিউম নিয়ে বাউন্ডারি আমি নিজে তৈরি করেছিলাম, এবং শুধু আমি বাবা মার ক্ষেত্রে যেটা বলছি না যে বাবা মার যাতে খারাপ লাগে তা না, আমিও কমফোর্টেবল হব না। মানে আমরা তো ওইরকম কস্টিউম পরে বড় হইনি, যার ফলে আমাকে হঠাৎ করে ওরকম পরিয়ে দিলে না, আমি ওই পরে খুব স্বচ্ছন্দ হয়ে কিছু কাজ করতেও পারবো না। এটা আমারও একটা ড্রব্যাক বলতে পারো। আমাদের একই উত্তর কলকাতা, তাই একটু বনেদি বাড়ি, তো আমাদের ঠিক ওই রকম জামা কাপড় পরার অভ্যেসও কোনোদিনও হয়নি। তো আমি যার জন্য জীবনে র্যাম্প ওয়াক করবো না বলেই দিয়েছিলাম। আমি যখন প্রথম মডেলিং করতে আসি, আমি ফার্স্ট বলেই দিয়েছিলাম আমাকে কোনোদিনও র্যাম্প ওয়াক করতে বলো না, কিন্তু ওসব আমি পারবো না, করবোও না। আর যে কাজটা আমি পারি না, আমি না খুব আগে অ্যানালিসিস করে নিই যে কোনটা আমি পারবো না, আমি সেটার ধারে পাশেই যাই না, চেষ্টাই করি না। সেক্ষেত্রে কাজের সুযোগও তো হাতছাড়া হয়েছে, অনেক কাজ ছেড়েছি, অনেক কাজ ছাড়তে হয়েছে। আমার আজও মনে আছে, আমার একটা কাজ এসেছিলো একবার, সেইটা একটা খুব সুন্দর একটা চরিত্র ছিল, কিন্তু চরিত্রটায় না অনেক গালি দিয়ে কথা বলা ছিল, কারণ মেয়েটা ছিল বস্তির মেয়ে। স্বাভাবিকভাবে তার ক্যারেক্টারটা ভীষণ প্রোটাগনিস্ট ক্যারেক্টার, কিন্তু সে তাদের মানে ভীষণ গালি দিয়ে কথা বলতো। তো আমি স্ক্রিপ্টটা পড়ে ওনাকে বলেছিলাম যে
আমি না এই শব্দগুলো প্রথমত উচ্চারণ করতেই পারবো না, আর উচ্চারণ করতে গেলে এত আনকমফোর্টেবল হব যে বলার সময় দর্শক যখন দেখবে সে বুঝতে পারবে এ স্বচ্ছন্দ নয়, চরিত্রটা মার খাবে, তো আমি করবো না। সিনেমার ক্ষেত্রেও নিশ্চয়ই অনেক অনেক সময় অসুবিধা হয়েছে যদি সেরকম কোনো সুযোগ এসে থাকে যে পোশাক এবং চরিত্র। হ্যাঁ, আমাকে বুদ্ধদেব দাশগুপ্তর একটা ছবিতে অফার করা হয়েছিল, উনি ফোন করেছিলেন। আমি আজও বলছি সেই চরিত্রটা পরে রাইমা সেন করেছিলেন। মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটা সিন ছিল, তাতে একটা গানের দৃশ্য ছিল, সায়া আর পেটিকোট পরে করার কথা ছিল, তো আমি বলছিলাম না, আমি ওই পরে করতে পারবো না। নিজের প্রতি তুমি যেটা তোমার মতাদর্শ, সেক্ষেত্রে কোনো আফসোস হয় না যে না আমি ওই চরিত্রটা করবো না, ওই সিনটা করবো না? না না, আমার কোনো আক্ষেপ নেই। মানে ইনফ্যাক্ট আমি নিজের সিদ্ধান্ত, মানে আমার সিদ্ধান্ত, মানে ওই সিদ্ধান্ত নয়, মানে আমি বলতে চাইছি আমার যে মতাদর্শ সেটা রেখে যেটা চলেছি তাতে আমি খুশি। ইনফ্যাক্ট আমি তোমার একটা ছোট্ট কথা বলছি, আমার ছেলে, আমার 4 পেয়ে ছেলে, সে একবার খুব অসুস্থ হয়েছিল, তখন আমি মন নিয়ে কাছাকাছি বলে একটা ভেঙ্কটেশের সিরিয়াল করছিলাম, আর অ্যাক্রোপলিসের হয়তো তোমারই জন্য বলে একটা সিরিয়াল করছিলাম, একসঙ্গে 2টো সিরিয়াল চলছিল আমার। তো আমার ছেলে অসুস্থ হলো, আর ওকে না আমরা বাড়িতে ওষুধ খাওয়াতে পারতাম না, ওর কিডনির প্রবলেম হয়েছিল, তো ওকে রোজ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো, 4-5 জন মিলে চেপে ধরে ওষুধ খাওয়াতো, আমরা খাওয়াতে পারতাম না বাড়িতে, তো আমাকে রোজ যেতে হবে। তো আমি 2টো শুটিংয়েই বললাম যে দেখো আমাকে প্রত্যেক দিনই 2টোর সময় ছেড়ে দিতে হবে, তো সেটা তো সম্ভব নয়, আর মন নিয়ে কাছাকাছিটা তবে তখন সবে কদিন মাত্র শুরু হয়েছে, তো তোমরা ডিসাইড করো কী করবে, সেরকম হলে আমাকে ছেড়ে দাও। তো অ্যাক্রোপলিস থেকে বলেছিল যে না আমরা 2টো অবধি করবো, অসুবিধে নেই, কিন্তু মন নিয়ে কাছাকাছি তো সদ্য শুরু হয়েছে, তখন বিয়ে বাড়ির সিকোয়েন্স শুরু হচ্ছে, তো ওরা বলেছিল যে না, মৈত্রী পুনম ছিল তখন, আমাদের খুব অসুবিধে হয়ে যাবে, আমি পুনম তাহলে একটা কাজ করি, আমি এনওসি দিয়ে দিই, আমি ছেড়ে দিই। আমার বর আমাকে বলেছিল তুমি এটা যেটা করছো তুমি কিন্তু পরে গিয়ে আফসোস করবে যে আমি কাজটা ছাড়লাম, কিন্তু ঈশ্বর জানেন, এবং আজ অবধি হয়তো এতদিনে হয়তো আমার বর বুঝেও গেছে, যদি বুঝতে চায়, যে আমার কিন্তু কোনো আফসোস নেই। কাজ জীবনে ভীষণ দরকার, কাজ না থাকলে আমাদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু বাড়ির মানুষগুলোরও তো ভূমিকা আছে। তোমার কাছে মাতৃত্ব প্রাধান্য পেয়েছে? কোন মায়ের কাছে মাতৃত্ব প্রাধান্য পায় না বলো তো? এটা আজকে আমার 4 পেয়ে ছেলে বলে আজকে আমার বর এই কথাটা বলেছিল, কিন্তু এটা যদি আমার সত্যি পেট থেকে জন্মানো আমার সন্তান হতো, আর আমি যদি তখন বলতাম না কাজ আমি ছাড়বো না, তখন তো ঠিক উল্টো কথাই আমাকে শুনতে হতো, সন্তানের জন্য কাজটা ছাড়তে পারছো না। তাহলে মেয়েদের দুদিকেই চাপ, করলেও জ্বালা, না করলেও জ্বালা, তো যে কোনো একটা রাস্তা তো নিতেই হবে। তো আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা নিয়েছি। তুমি 2 দিন আগে মাদার্স ডে দিন মাকে নিয়ে একটা পোস্ট করেছো। হ্যাঁ, মা কখনো সাজেনি, মা কখনো, তো মায়ের তো প্রত্যেকের জীবনে মা তো মাই, মানে বিরাট অবদান হয়। তুমি পর্দায় নানানভাবে মায়ের চরিত্র করো, কোথাও কি ব্যক্তি জীবনে মাকে রিলেট করতে পারো মা যখন তুমি পর্দায় মা হয়ে ওঠো? এবং তুমি যে 4 প্রিয় সন্তানের কথা বললে, তোমার প্রত্যেকটা মেয়ের মধ্যে মাতৃত্ব রয়েছে, আমরা বলি যে তোমার কাছে মাতৃত্বটা ঠিক কীরকম? আমার কাছে মা না ভীষণ মা। আমার মা মানে হচ্ছে মায়ের আঁচলে মায়ের গন্ধ আছে, আমার মা হচ্ছে মাকে জড়িয়ে ধরলে একটা শান্তি আছে। আমার মা কিন্তু সারাক্ষণ আমাদের সঙ্গে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো টাইপ মা নয়। আমার মা মানে কিন্তু প্রচণ্ড মডার্ন, ইংরেজিতে 4টি কথা বলছে ওই রকম মা নয়। আমার কাছে মা মানে মা, আর সেই মাকে আমরা দেখে বড় হয়েছি। তো আমার যখন মা মানে সেই কিশোরী যখন মা হয়েছে, তার 16 বছর বয়স, তো আমি যখন সেন্সে এসেছি, তাকে মা বলে জেনেছি, তখন তো আমরা তো মায়ের বয়স বুঝি না, আমরা তো বয়স এখন গিয়ে বুঝছি তখন মা কতটুকুনি ছিল। হ্যাঁ, তো সেই মায়ের আমার যখন মনে আছে, আমি যখন ক্লাস 2-3 ওই সময় পড়ি, তখন আমার এই সেন্সগুলো আস্তে আস্তে হচ্ছে। আমার যখন 2-3 তখন মায়ের কত হবে, 24-25 বছর বয়স হবে হয়তো। আমার মা না জীবনে নেল পলিশ পরতো না। কেন? আমি যদি নেল পলিশ পরি, ঝুলন তোরও পড়তে ইচ্ছে করবে, কিন্তু তুমি তো স্টুডেন্ট, তুমি তো পড়তে পারবে না, তাহলে আমিও পড়ছি না। আমরা না মায়ের এই স্যাক্রিফাইস দেখে বড় হয়েছি। মা মানে আগে আমার সব চাই, আমার মা সেটা না। আমার মা মানে হচ্ছে বাড়িতে ফিরে, স্কুল থেকে ফিরে মা গরম গরম রুটি করে দিত, রুটি আর পটল ভাজা, না রুটি আর বেগুন ভাজা খেতে খেতে সারাদিনের সব গল্প মাকে বলবো, সেটা হচ্ছে মা। অনেকে, আমি সেদিনকেও মেকআপ রুমে বলছিলাম, আমরা না কোনো দিনও মার খাইনি, কোনো দিনও মার খাইনি। মায়ের বকুনি যথেষ্ট ছিল, মা
মা বকেই আমাদের সারা জীবন বড় করে দিয়েছে। আমাদের জীবন, আমরা জীবনে মার খাইনি, না বাবা না মা কোনো দিনও মার খায়নি, কিন্তু আমরা জানতাম যে এটা করলে বকুনি খাবো, এটা করলে বকবে, ওটাই আমাদের কাছে যথেষ্ট ছিল। আমার কাছে মা সেটা। আর আমি মায়ের মানে 0.5%ও হতে পারেনি, কিন্তু সেটাই হতে চাই। বাড়িতে যখন তোমার সন্তান রয়েছে, তো তার কাছে যখন যাও দিনের শেষে, সেও তো মানে মা সে ফিল করে, তো তোমার কাছে যদি বলি মাতৃত্ব নিজের মধ্যে কিভাবে খুঁজে পাও? জানো, মা তো শুধু সন্তানের ক্ষেত্রে হয় না। আজকে যখন আমার একটু বয়স হয়েছে, আর আমার বাবা মা এখন কিন্তু আমার সন্তান হয়ে গেছে, তো মাতৃত্বর অনেক রূপ থাকে। এক এক সময় দেখবে তুমি তোমার স্বামীর কাছেও কিন্তু মায়ের মতনই তুমি তাকে আগলাচ্ছ। তো মা মানেই শুধু সন্তানের জন্য হয় না, সবাইকে ঘিরে হয়, সংসারের মা হয়। কোনো একজনের মা তো হওয়া যায় না। আমি আমার বাবার থেকে মায়ের থেকে একটা জিনিস শিখেছি, যেভাবে আমি চলার চেষ্টা করি, আমি খুব সাইলেন্টলি আমার দায়িত্বটাকে পালন করার চেষ্টা করি। মানে আমি দরকার পড়লে আমার যেটা আমার মায়ের থেকে শিখেছি, আমার ঘুম দরকার পড়লে একটু কম হোক, আমার একটু বিশ্রাম কম হোক, আমার একটু নিজের পাওয়া কম হোক, কিন্তু আমাকে ঘিরে যারা আছে, যাদের প্রতি আমার দায়িত্ব আছে, তাদের যেন কোনো কিছুতে কমতি না হয়। আমি সেইভাবেই আমার সংসারটাকে তৈরি করার চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না। আমি প্রচণ্ড রেগে যাই যখন দেখি আমার সংসারের কোনো জিনিসই পান থেকে চুন খসছে। সেটা মানুষের হতে পারে, সংসারের জিনিসের হতে পারে, যারই হোক। মানে আমি কেন রেগে যাই, কারণ আমি না অনেকটা দূর অবধি ভেবে নিই এইটা না হলে এইটার থেকে এটার অসুবিধা হবে, এটার জন্য এটা কষ্ট পাবে, ওইটা আমি নিতে পারি না যে কেউ কষ্ট পাবে। মানে ইনফ্যাক্ট তুমি বিশ্বাস করো, আমি না যে ভিডিওতে লোকে গেম খেলে না, আমি ওই গেম খেলতে পারি না। অনেক গেম আছে না, সে দৌড়চ্ছে না পেরে গিয়ে মরে গেল, কি বাবা মরে গেল, এটা আমার ভীষণ অসুবিধা হয়। তো আমি ওই জন্য গেম খেলি কীরকম না, যেগুলোতে কোনো মরে যাওয়া নেই, সেরকম গেম খেলতে রাজি আছি। তো আমি সেই রকম মা হতে চেয়েছি, কতটা পেরেছি জানি না, সেটা তো আমার বাড়ির বাকিরা বলবে। একটা সময় চাকরি করতে এবং চাকরি ছেড়ে দিই, সেটাও বাবার অনুমতিতেই চাকরি ছেড়ে এবং এই ইন্ডাস্ট্রিতে আসা, পরিবারের একটা দায়িত্ব, যেহেতু তুমি মানে সে অর্থে তোমার ভাই বা দাদা নেই আমি যতদূর জানি, বোন তোর নাম কি গো? স্বর্ণালী। তুমি আমার অনেক খবর জানো, আমার খুব আনন্দ হয়েছে। তো যাই, দুই বোন, তো সেক্ষেত্রে তো এই পরিবারের দায়িত্ব নেওয়া, নিজের কাজ, ইন্ডাস্ট্রি এবং বিবাহিত জীবন, সংসার, সবটা যে দায়িত্ব এবং সবাইকে বেঁধে রাখার, এটার একটা তো বিশাল জার্নি হয়। তো সেক্ষেত্রে তুমি কতটা সামলাও, ব্যালেন্স করে চলা যেটাকে বলা হয়? প্রথম কথা আমি বলবো যে আমার তো বাবার দুই সৎ মেয়ে। আমি ছোট থেকে কেউ আমাকে বলেনি, কিন্তু কেন জানি না ভগবান না কিছু মানুষকে পৃথিবীতে পাঠায় দায়িত্ব নেওয়ার জন্যই। তো ওটা আমার মধ্যে আপনি এসে গেছিলো যে বাবার পাশে আমাকে দাঁড়াতে হবে, আমি বাবার ছেলে। সেই বোধটা আমার ছোট থেকেই তৈরি হয়ে যায়, এবং সেই বোধটা তৈরি হয়ে যাওয়ার ফলে আমার না জীবনের অনেক কিছুকে আমি কোনো মানে আমার মধ্যে তৈরি হয়নি। মানে নিজের বন্ধু বান্ধব, আনন্দ, ঘুরে বেড়ানোর শখ, আহ্লাদ, এগুলো আমার মানে তৈরি হয়নি বলে আমার কোনো আফসোস নেই, আমার নেই ওগুলো কিছু আসেই না। তো আমি তা অনেক বেশি ভালোবাসি মানে সংসারে সব ঠিক আছে তো, বাড়িতে সবাই ঠিক আছে তো, এই জিনিসগুলোতে আমি কনসার্ন বেশি। তার জন্য হয়তো অনেক সময় অনেক ধর শুটিংয়ে যখন থাকি, অনেক বন্ধু কলিগদের যে গ্রুপে আড্ডা ফাড্ডার মধ্যে আমি খুব ব্যাকডেটেড টাইপ সাউন্ড করি, এখনকার মতো খুব একটা হয়ে উঠতে পারি না। কিন্তু আমার মনে হয় ঈশ্বর আমাকে পাঠিয়েছেন কিছু কাজের জন্য। প্রত্যেক মানুষের তো কিছু কাজ থাকে, আমার যে কাজগুলো, সেই কাজগুলো করতে হবে, এটা আমার দায়িত্ব। সেখানে আমার বাড়ির কাজ, বাইরের কাজ দুটোই করতে হবে। তুমি এটা বলতে পারো, এটা আমি ব্লেসড এনাফ। আমার স্টুডিওতে যখন যে প্রজেক্টেই কাজ করেছি, আমি সারাউন্ডিংসে যাদের পেয়েছি তারা এত হেল্পফুল হয়েছে। সেই সময় যখন হয়তো বাড়ির কোনো সমস্যা হয়েছে, তারা না কেমন যেন একটা ভীষণ মানে ব্যালেন্সড করে তারা সামলে দিয়েছে, আমি আমার বাড়িটাকে সামলাতে পেরেছি। আবার যখন শুটিংয়ের কোনো কিছু চাপ হয়েছে বা কিছু হয়েছে, তো অদ্ভুতভাবে বাড়ির লোকেরা সব হেল্প করেছে, বাড়িটা সামলে গেছে, আমি এদিকটা করে নিয়েছি। আমার দৌলত আমার জন্য কিছু হয়নি, আমি কিছু কিন্তু অ্যাকচুয়ালি করিনি। আমার সঙ্গে যারা আছে তারা করেছে বলে আমি কিন্তু তাদের মতন করে চলতে পেরেছি। আমার কোনো ভূমিকা সেখানে নেই। আমার ভূমিকা আছে কি না, আমি শুধু এখানে গেছি আর এখানে এসেছি।
14 ঘন্টা যখন শুটিং করো, ধারাবাহিক করো, তারপর বাড়ি গিয়ে নিজের জন্য সময়, পরিবারকে দেখা, সেটা কিভাবে দেখো একদম পরিবার বাড়ি যাওয়ার পর? দেখো, আমি যখন ছোট থেকে বড় হয়েছি না, আমাদের একটু পুরনো দিনের বাড়ি এবং সত্যি অর্থে যৌথ পরিবার, আমাদের জীবনে কিচ্ছু করতে হয়নি, কিচ্ছু করিনি। পড়াশোনা করেছি, খেলাধুলো করেছি, আনন্দ করে বড় হয়ে গেছি। এবং আমার বাবা মা আমাদের না বিরাট লাক্সারি দিয়ে বড় করেননি, যে আজ এটা চাইছি কাল ওটা চাইছি, এইভাবে বড় হয়নি। আমরা জীবনে কিছু চাইনি, কারণ আমার মা শিখিয়েছিলেন কিছু না চাইতে। আজ অবধি চাইতেই পারি না, কিন্তু যেটা পেয়েছি সেটা হচ্ছে অসীম প্যাম্পার করেছেন, হাতে তেলোয় করে যাকে রাখা বলে, বাবা মা আমাদের সেইভাবে বড় করেছে। আমাদের কিন্তু প্রচুর জিনিস দিয়ে বড় করেনি, এত এত আদর, এত ভালোবাসা, এত স্নেহ, এত যত্নে বড় হয়েছি, সেটা একটা অন্য অনুভূতিতে বড় হয়েছি। আমাদের জল গড়িয়েও খেতে হয়নি কোনোদিনও। কিন্তু বিয়ের পর যখন আমি এলাম এখানে আমার সংসার করতে, সেখানে শুধু আমি আর আমার স্বামী, আর কেউ নেই। আমি আমার বরকে বলেছিলাম যে এটা তো আমার সংসার, এখানে রান্না আমিই করব, লোক রান্না করবে না। আমার 15 বছর বিয়ে হয়ে গেছে, এখনো অবধি কিন্তু রান্নাটা আমিই করি। হ্যাঁ, এবারে আমি রান্না করি, সবাই মোটামুটি খেয়ে আজ অবধি খুব একটা খারাপ বলেনি। আমার বরের খুব একটা পছন্দ হয় না আমার রান্না, তার কারণ আমি না খুব রিচ রান্না রেগুলার লাইফে করি না, তো আমার বরের সেটা পছন্দ হয় না, ও খুব একটা খায় না। কিন্তু প্রয়োজন পড়লে খায়, না হলে খায় না। কিন্তু সংসারের রান্নাটা আমিই করি। ওর খেতে ভালো না লাগলেও হয়তো নিজে আলাদা করে কিছু রান্না করে নিয়ে খায়, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু রেগুলারের রান্না আজ অবধি, আজকে সকালেও যখন এখানে এসেছি, যেহেতু আজকে সকালবেলা একটু হাতে 1 ঘন্টা বেশি সময় পেয়েছি, একটু রান্না করে নিয়ে চলে এসেছি। তুমি যেটা বলছো, বিশ্বাস করে এরকমও একটা সময় গেছে ইনিশিয়ালি বিয়ের পরপর, যত দিন যায়, যে কাজটা তুমি যত দিন যায় তুমি একটু পটু হতে থাকো, তো বিয়ের পরপর তো একটু আমি ঘাঁটা ছিলাম, অতটা বুঝে উঠতে পারতাম না। এরকম হয়েছে সকাল 4টের সময় উঠে রান্না বসিয়েছি, রান্না বান্না করে 8টায় শুটিংয়ে বেরিয়েছি। কিন্তু হ্যাঁ, এটা আজ অবধি আমার ক্লান্তিটা আসেনি। ভবিষ্যতে কী হবে জানি না। আমি বাজার নিজে করি, বাজার করতে যাই, রান্না করি, বাসন মাজি, যেখানে যেটা দরকার পড়ে সেটাই করতে ছুটে যাই। ছাদ ঝাড় দিচ্ছি, গলি ঝাড় দিচ্ছি, সবই করি। দিদি, দুজনের একসাথে সময় পাও কখনো এই এত ব্যস্ততার মধ্যে? সাধারণভাবে না, সেটা কম হয়। কেন জানো, আমার বর একটু লেট রাইজার, ওর সকালবেলা উঠতেও তো বেচারার একটু ঘাড়ে ব্যথার প্রবলেম আছে, ওষুধ খেতে হয়, তো ব্যথার ওষুধ খেলে একটু ঘুম পায়, তো ও একটু সকালবেলা উঠতে দেরি হয়। ও মোটামুটি 10:30 পৌনে 11টায় ওঠে। আমার সাধারণত আমি তার আগে বেরিয়ে পড়ি। আর আমি যখন সারাদিন পরে ফিরি, আমি এতটাই ক্লান্ত থাকি, আর ও তখন হয় নিজের অফিসের কাজেই হোক বা নিজের অন্য কাজেই হোক টেলিফোনে থাকে। তো সেই অর্থে আমাদের একসঙ্গে খুব একটা কিছু যে সময় কাটে তা নয়। তবে হ্যাঁ, আবার সেই হিসেবে যদি তুমি দেখতে যাও, আমরা একসঙ্গেই তো সারাক্ষণ থাকি। যখন তুমি দেখবে একসঙ্গে সারাক্ষণ মানুষ থাকে, তখন কিন্তু আলাদা করে না খুব যে কথা বলা, আর আমাদের না দুজনের মধ্যে আমারও না আমার বরের মতন ভীষণ সেই গোলাপ ফুল প্রেম আর ওই রকম জীবন না, আমি তুমি আমি এই শোনা সন্টু মনা পাশে বসে চা খাবো, এই টাইপের। অ্যাকচুয়ালি আমরা খুব মেচিওর বয়সে বিয়ে হয়েছে, তো আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, খুব মেচিওর বয়সে ওই সন্টু মনা মার্কা প্রেম আমাদের জীবনেও হয়নি। আমাদের তার থেকে অনেক বেশি হচ্ছে, এই শোনো তোমার খাবারটা করা আছে, শোনো মাসকাবাড়িটা আনো, আচ্ছা এটা করো, হচ্ছে তুমি কাজে ওটা খাবে আনবো, এই শোনো আজকে আমার ভালো লাগছে তুমি একটুখানি ফ্রাইড রাইস আনো। তো আমাদের প্রেম বলো, সংসার বলো, জীবনযাত্রা বলো, এটাই আমাদের। ওই তুমি আমি মার্কা জীবন নেই। সিনেমা থেকে ক্যারিয়ার শুরু, সিনেমা দিয়ে, বড় পর্দা দিয়ে, তো সে অর্থে যদি বলি এখন মূলত ধারাবাহিকেই চলছে, ব্যাক টু ব্যাক কাজ তোমার। সিনেমা, বড় পর্দার সুযোগ কি সেভাবে আসছে নাকি একটু কমে গেছে সুযোগ আসা? প্রথম কথা, আমরা যে সময় ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন না বড় পর্দা আর ছোটো পর্দার মধ্যে একটা ভীষণ পার্থক্য ছিল। যারা ছোটো পর্দায় কাজ করতেন তাদের বড় পর্দায় কাজ দেওয়া হতো না, একদম হতো না। বলা হতো তোমাকে তো রোজ ছোটো পর্দায় দেখছে মানুষ, পয়সা দিয়ে টিকিট কেটে তোমাকে বড় পর্দায় কেন দেখতে যাবে। তখন একটা দায়িত্ব ছিল, যদি তুমি বড় পর্দায় আসতে হয় তুমি ছোটো পর্দা ছাড়তে হবে। কিন্তু আমার বাবা অসুস্থ মানুষ, আমার একটা বিরাট দায়িত্ব
সেক্ষেত্রে আমি কাজ বন্ধ করে দিয়ে কখন বড় পর্দার কাজ পাবো সেটা বসে থাকাটা আমার পক্ষে সম্ভব ছিল না। তো আমি ছোট পর্দার থেকে উঠেছি, আমি বিলিভ করি, কারণ বড় পর্দা আমাকে তৈরি করেনি, ছোট পর্দা আমাকে তৈরি করেছে। তো ছোট পর্দা থেকে উঠেছি, ছোট পর্দার কাজই করে যাব। তার মাঝখানে যদি কেউ বড় পর্দার কখনো কাজের জন্য ডাকেন নিশ্চয়ই করব। আমি কিন্তু কোনোদিনই ছোট পর্দার কাজ থামাইনি। এখন যে যুগটা এসছে তাতে ছোট পর্দা বড় পর্দার কোনো পার্থক্য নেই, কিন্তু এখন বড় পর্দায় যারা কাজ করেন না তারা কেউ আমাকে চেনেন না, আমারও তাদের সঙ্গে আলাপ নেই, যার ফলে কোনো ডাক পাই না। পরিচালকদের কথা যদি বলো, যে তোমার জীবনে বহু পরিচালকের সাথে কাজ করছো, সেটা তরুণ মজুমদার হোক বা আরও অনেকেই রয়েছে, এই স্টুডিও NT1 বলতে আমরা তরুণ মজুমদারের কথাই বলি। কি কি মনে পড়ে এমন কোনো পরিচালক যে তার সাথে কাজ করা হয়নি, যেটা আক্ষেপ তোমার? স্টুডিও পাড়ার প্রথম কাজ কিন্তু আমার এই NT1 স্টুডিওতেই, জানো তো, এই মিনি ফ্লোরেই আমার প্রথম স্টুডিওতে কাজ, রাজমহল সিরিয়াল দিয়ে। এবং আমি একটা মাটির তাল হিসেবে ইন্ডাস্ট্রিতে ঢুকেছিলাম। ইন্ডাস্ট্রি আমাকে তৈরি করেছে হাঁটতে, মানে আমার সেই অর্থে দেখতে গেলে প্রথম কাজ শিখিয়েছেন আমাকে টুটু সিনহা। তিনি আমাকে A to Z শিখিয়েছেন, দাঁড়ানো, কথা বলা, সাইড ওয়ার্ক কাকে বলে, লাইট নেওয়া কাকে বলে, মানে এভরিথিং উনি শিখিয়েছেন। এখন দেখি যারা কাজ করতে আসেন নতুন জেনারেশন, তারা কেউ লাইট নেওয়া আর অন্যর জন্য লাইট ছাড়া এসব কিছু জানেনই না, বা সেগুলোকে জানানো হয় না। তাদের তো দোষ নেই, তাদের সেগুলো শেখানোও হয় না, কিন্তু আমাদের এগুলো শেখানো হয়েছে। এবং তারপরে আমি আরও প্রত্যেকের সঙ্গে কাজ করেছি, প্রত্যেকের কাছ থেকে শিখেছি। আমার আফসোস দু জায়গায় আছে। আমার জীবনে একটা, যখন অভিনয় জগতে এলাম তখন একটা টার্গেট ছিল যে এই মানুষের সঙ্গে কাজ করতে চাই। কেননা আমরা অনেক ছোটোবেলা থেকে দাদার কীর্তি দেখেছি, মানে ছোটো মুখে বড় কথা হয়ে যাবে, দাদার কীর্তি দেখে বুঝতে পারতাম আমি এই ধরনের ছবির জন্য আমি নিজেকে আমি দেখুন, স্বপ্ন দেখতে কে না ভালোবাসে, আমি স্বপ্ন দেখতাম যে আমি যে মানসিকতার, আমার যে চারিত্রিক গঠন, আমি এই ধরনের ছবির জন্য উপযুক্ত, ওই সরস্বতীর রোলটা আমার পাওয়া উচিত, এটা আমার, তখন আমি স্বপ্ন দেখতাম। তো সেই স্বপ্নর মানে একটা পা হলেও দিতে পেরেছিলাম, কারণ আমি আলোটা কাজ করেছি। তো এটা আমার একটা বিশাল বড় প্রাপ্তি। সেই রকমই আর একজন পরিচালকের কথা আমি স্বপ্ন দেখতাম, তপন সিনহা। ওনার সঙ্গে তো কাজ করতে পারলাম না, এটা একটা বিরাট বড় আফসোস। দুটো টেলিফিল্মের অফার এসেছিল, মানে বিরাট বড় পরিচালক অসিত সেনের কাছ থেকে। সেই সময় আমি ETV যেতে পারলাম না, তখন আমাদের রামজিতের থেকে শুটিং করতে হতো। হ্যাঁ, তো আমি তখন যেতে পারিনি, কিছু কারণ ছিল, আমার এক্ষুনি মনে পড়ছে না। তো তারপর উনি মারা যান, তো এইটা খুব আফসোস থেকে গেছে, ওনার মতন পরিচালকের সঙ্গে কাজটা করা হলো না। আবার সাইমালটেনিয়াসলি ধরো কথার কথা আমি বলছি, ঋতুদা আমাকে এমন একটা চরিত্র বলেছিলেন অন্দরমহল সিনেমাটাতে, আমার দেখে মনে হচ্ছিল উনি এই চরিত্রটা, উনি আবার বলেও ছিলেন যে আমি আলো সিনেমাটা দেখেছি দেখে তোকে এই চরিত্রটা, আমি না খুব কষ্ট পেয়েছিলাম আলো দেখার পরে। এইরকম একটা চরিত্র যেখানে আউট অফ ফোকাস, সে মেন ক্যারেক্টারের পেছনে দাঁড়িয়ে আছে, আমি না বলে এসেছিলাম, কিন্তু সেটা আফসোস আছে যে উনি এরকম চরিত্র অফার করেছিলেন কেন। মানে উনি যদি রেফারেন্সটা না দিতেন আলোর, তাতে আমার কিছু খারাপ লাগতো না। উনি আলোর রেফারেন্স দিয়ে আউট অফ ফোকাস দাঁড়িয়ে থাকার চরিত্র, এটা আমার ভীষণ কষ্ট হয়েছিল। এরকম অফার করাটা জানি না কী অর্থে করেছিলেন, কিন্তু ওই যে আমি ওনাকে রিফিউজ করেছিলাম, আমার কোনো আফসোস নেই, কোনো দুঃখও নেই যে ঋতুদার সঙ্গে কাজ হলো না, কোনো দুঃখ নেই। তোমাকে একটু আগে বললাম বুদ্ধদেব দাশগুপ্তর কাছ থেকে একটা ছবির অফার এসেছিল, যেহেতু আমি পারবো না, আমি না করেছি, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি যা পেয়েছি আমি খুশি। পাওয়া না পাওয়াটা তোমার নিজের কাছে, তুমি ডিসাইড করে নিয়েছো আমি এটা পেলে এটা খুশি, এবং না পাওয়াটা থাক। স্বর্ণালী, হাফ গ্লাস জলকে তুমি হাফ ভর্তি দেখবে না হাফ খালি দেখবে, তো তোমার নিজের ওপর। আমি যদি নেগেটিভ খুঁজতে চাই না, জীবনে শান্তি পাবো না, পজিটিভ খোঁজা উচিত, যেটা আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে আগামী জীবনের পথে। সব কিছুর মধ্যে থেকে পজিটিভ খোঁজাটাই আমার ভালো লাগে। নেগেটিভ খুঁজতে থাকলে না আমরা ভীষণ গুটিয়ে যেতে থাকি, আমাদের মনোবিকাশটা কম হয়। তো আমি পজিটিভ দিকটাই দেখি। আর সত্যিই তো দেখো না, আজকে আমার মতন একটা ছাপোষা মেয়ে, একটা উত্তর কলকাতার একটা বনেদি পরিবারের, একটা কনজারভেটিভ পরিবারের একটা ছাপোষা মেয়ে, যে সিস্টার নিবেদিতায় পড়াশোনা করেছে, তারপরে সে ম্যাক্সিমাম একটা চাকরি করতো, টুকটাক নাচ করতো, এর বেশি তো সে কিছু করতো না,
সেই মেয়ে আজকে যে জায়গায় এসছে সেটা তো বিরাট প্রাপ্তি। তাহলে আমার কিছু এই পাইনি ওই পাইনি করবো কেন? কত মেয়ে আজকে এইটা এতটাও পায় না। তো ঈশ্বর তো আমাকে এতটা দিয়েছেন স্বর্ণালী, আমি মানে কী করে ঈশ্বরকে বলি যে তুমি আমাকে আরও 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 দাওনি কেন? আমার তো আরও আরও চাহিদা নেই, আমার কোনো চাহিদা নেই যে আমাকে এক্ষুনি একটা বিরাট গাড়ি কিনতে হবে, বিরাট কমপ্লেক্স একটা ফ্ল্যাট কিনতে হবে, আমার এইসব কোনো চাহিদা নেই। আমার কাছে ঈশ্বরের চাহিদা তো ডেফিনেটলি জীবনে আছে, ঈশ্বরের কাছে আমার এইটুকুনি চাহিদা আছে যে আমার যে দায়িত্বগুলো আছে আমি যেন জীবনের শেষ মুহূর্ত অবধি দায়িত্বগুলো পালন করে যেতে পারি, তুমি ততটা আমার পাশে থাকো। তুমি যেটা বলে যে উত্তর কলকাতা কনজারভেটিভ ফ্যামিলি বা যেখানে তোমার মডেলিংয়ের জন্য অনেকে বলেছিল যে না সেখান থেকে এত বছর কাজ করা এবং প্রথম কাজ করছো এবং বাবার যে সম্মান সেটা রক্ষার একটা বিরাট দায়িত্ব ছিল যে বাবাকে কেউ খারাপ কথা না বলতে পারে। তারপর পরিবারের যারা না করেছিল তাদের নিশ্চয়ই মতটা বদলে গিয়েছিল। মা তুমি বিশ্বাস করো, আমার বড় জ্যাঠা পরবর্তীকালে কি হয়েছিল, বাপির চোখে না গ্লুকোমা হয়েছিল, সবসময় সবটা স্পষ্ট দেখতে পেত না। বাপি টিভিতে যে মেয়েই দেখতো ওই তো ঝুলনকে দেখাচ্ছে, যাকেই দেখতো সবাইকেই দেখতো, আমাকে দেখাচ্ছে। তো এটাই তো প্রাপ্তি। তবে জানো আমার অভিনয় কোনোদিনও করবো কি না সেরকম ঠিক ছিল না, তবে খুব ছোট বয়স থেকে, আমার মনেও পড়ে না কোন বয়স থেকে, মা বলতে পারবে, যখন আমি মানে অত ভালো করে হয়তো মানে পড়াশোনাও শিখিনি তখন থেকে নাচ করতাম। মানে আমি সিঁড়ি দিয়ে নামছি নাচতে নাচতে, কেউ খাওয়াচ্ছে আমি আমার নাচ ঘুরে ঘুরে নাচ করে যাচ্ছি। আমার ঠাকুমার ঘরটা বিরাট বড় ঘর, আর সেখানে একটা খুব বড় একটা আয়না ছিল, সেই আয়নার সামনে দিনরাত আমি নাচ করতাম। নাচটা আমার অনেক বেশি প্যাশনের জায়গা ছিল, সেখান থেকে অভিনয় চলে আসা। এই 25 বছরের অভিনয় জীবনে তুমি যেটা বলে যে প্রাপ্তি অনেক, আক্ষেপ দু একটা থাকেই, সকলেরই থাকে। ব্যক্তিগত জীবনে কোনো আক্ষেপ রয়েছে তোমার? ব্যক্তিগত জীবনে বেশ কিছু আক্ষেপ আছে। এক, আমি মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশন অবধি ভীষণ রঙিন চশমা ডানা গজানোর একটা টাইপের সময় গেছে বলে পড়াশোনায় খুব ফাঁকি দিয়েছি। তো সেটা খুব আফসোস হয়, কেন ফাঁকি দিয়েছিলাম, এখন যদি সুযোগ হতো না আর একবার একটু সিরিয়াসলি পড়াশোনাটা করতাম, সেটা একটা আক্ষেপ হয়। 2 নম্বর আক্ষেপ হয়, আমার জীবনে কিছু সম্পর্ক হয়তো হয়েছে, আমার জীবনে প্রেম করা হয়নি, সেটা আমার খুব আক্ষেপ হয়। কারণ প্রেম ভীষণ সুইট একটা ফিলিং, তো সেই সুইট ফিলিংটা আমার জীবনে নেই, সেটার একটা আক্ষেপ আছে। 2, জীবনে একটা ফেজ এমন গেছে যে ফেজটায় না বাবা মার সঙ্গে খুব একটা মতান্তরের একটা পিরিয়ড গেছে। তো এখন মনে হয় বাবা চলে গেছে, তো এখন ফিল করতে পারি ইস ওই সময়গুলো এরকম করে কেন নষ্ট করেছিলাম, এই আক্ষেপগুলো হয়। এছাড়া আর কোনো আক্ষেপ নেই, ছোট্টখাট্ট আক্ষেপ। এরকমই থাকো এবং অভিনয় জীবনে 25 বছর আরও 25 বছর কেটে যাক। তো প্রত্যেক দিন তোমাকে টিভিতে যারা দেখে তারা খুব পছন্দ করে তোমার অভিনয়। আমি 2 দিন আগে একটা ক্লিপ তুমি শেয়ার করেছিলে, সেখানেও অনেকে কমেন্ট করছে তোমার নাচ। তো নাচটা এখনও করা হয়, সেভাবে সময় পাও? না গো, নাচ মূলত আমাকে বন্ধ করতে হলো আমার হাঁটুর প্রবলেমের জন্য। আমি একবার পড়ে গেছিলাম, তারপর থেকে হাঁটুটা এত আমার পেন, আর বিশেষ করে 2 বছর আগে যখন চিকেনগুনিয়া হলো তারপর থেকে তো সেই পেন এখনও যায়নি, প্রায় মাঝে মাঝেই পেন ভোগায়। তো যার ফলে নাচটা স্টপ করতেই হয়েছে। তবে স্বর্ণালী তোমাকে আমার খুব মিষ্টি লেগেছে, খুব মিষ্টি মেয়ে তুমি। তুমি ভীষণ মানে আমি যেটা তোমার সাথে কথা বলে বুঝলাম যে তুমি ভীষণ মানে ভেতর থেকে কথা বলো এবং যেটা সহজ ভাষায় বলো সেভাবেই বলো, এরকমই থাকো। একটা কথা বলবো স্বর্ণালী, আমি যদি তোমাকে খুব রেখে ঢেকে সাজিয়ে গুছিয়ে আজকে বলবো, তুমি আজকে শুনবে, 4 দিন পরে তুমি কিন্তু বুঝে যাবে। তো যেটা সত্যি, তুমি আমি যাই কথা বলি, আসল শুনছেন যারা, তারা তোমার আমার থেকেও অনেক বেশি বিদগ্ধ, তারা তো অনেকটা ভালো বুঝবেন সত্যি মিথ্যেটা। আমি কাদের চোখে ফাঁকি দেবো, যাদের জন্য আজকে আমি এই জায়গায় আছি। আমি আমারটুকুনি বলবো, সত্যি মিথ্যে যাচাই করাটা তো যারা শুনছে তাদের কাজ। ওনাদের কাছে আমার একটাই বলার আছে, যা সবসময় বলি, আপনারা না চাইলে আমার কোনো অস্তিত্ব নেই। সত্যি বলছি, আমার কোনো যোগ্যতা নেই। আপনারা চেয়েছেন, আপনারা ভালোবেসেছেন বলে আজকে আমি আছি। এই যে স্বর্ণালী বারবার বলছে 25 বছর, মানে বিশ্বাসই হয় না কোটা দিয়ে 25 বছর কেটে গেছে।
শুধু এটাই আপনাদের কাছে প্রার্থনা করব। মনের মধ্যে না অনেক খিদে আছে, জানি না সেগুলো কোনোদিনও সেরকম কাজ পাবো কি না, আদৌ আমার সেই কাজগুলো করার যোগ্যতা আছে কি না সেটাও জানি না, হয়তো নেই, আমার যোগ্যতা খুব সামান্য। কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ সঙ্গে থাকলে অন্তত কাজ যেন করে যেতে পারি,